এখন আমরা প্রিয় পরমের কথা শুনব। জয় শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন এবং ভাবধারা নিয়ে আজ আজ আজকে আমাদের মধ্যে আলোচনা করার জন্য উপস্থিত আছেন অশেষ শ্রদ্ধেয় শ্রীযুক্ত সাধন মণ্ডল মহাশয়। তিনি শ্রী শ্রী ঠাকুরের সভাপতি ঋত্বিক এবং এক্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব সৎসঙ্গ দেওঘর। তিনি একজন রিটায়ার্ড আইপিএস অফিসার এবং রিটায়ার্ড আইজি অফ পুলিশ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কলকাতা। সদ্য দাদার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনি আপনার মতো করে এখন প্রিয় পরমের কথা আমাদের কাছে পরিবেশন করুন। জয় গুরু দাদা, জয় গুরু। ঠাকুর একটা বাণী দিয়ে শুরু করি। ঠাকুর বলেছিলেন, মুকুল ফলেরই প্রতিভূ, যদি আবহাওয়ায় তা টেকে। আম গাছে যে মুকুল হয় তার পরবর্তীকালে মুকুল থেকে ফল হয়, বড় হয়, আমরা সুস্বাদু ফল পাই। কিন্তু যদি মুকুল আবহাওয়াতে ঝরে যায় তাহলে কিন্তু সেই ফল আমরা পাই না। তেমনি আমাদের ঝরে যাওয়াটা আবহাওয়ার উপর নির্ভর করে, তার মানে পরিবেশের উপর নির্ভর করে। ঠাকুরের সবসময় তিনি বলতেন, তুমি পরিবেশকে ঠিক করো, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। অন্যে বাঁচায় কথাটা প্রাথমিকভাবে আছে। ঠাকুরের এইটাই ছিল, তোমার পরিবেশ, তোমার সকলকে নিয়ে তুমি জাগ্রত হয়ে ওঠো, মানব থেকে মহামানবে পরিণত হও। এই যে ঠাকুরের বলা, ঠাকুরকে জিজ্ঞাসা করলেন একজন পাবনার আশ্রমে, যে আপনার কি ছোটবেলা থেকেই এরকম মনে হতো যে এখন যে কথাগুলো বলেন, ছোটবেলায় কি মানুষের কথা ভাবতেন? ঠাকুর বলেছিলেন, আমি ছোটবেলা থেকে ভাবতাম মানুষ কি চায়, আর কোন দাঁড়ায় ভাবতাম? আমি ভাবতাম আমি কি চাই, এই দাঁড়াতে ভেবে আমার স্বার্থটা কি, তা দিয়ে আমি বুঝতাম মানুষের স্বার্থটা কি, এবং মানুষের স্বার্থটাকেই আমার স্বার্থ মনে হতো ছোটবেলা থেকেই। কি অদ্ভুত ব্যাপার! শৈশব থেকে তিনি অপরকে পরিপূরণ করবার জন্য চিন্তা ভাবনা করতেন। আমরা বেশিরভাগ সময়ই খুব ভাবাবেগের মধ্য দিয়ে চলি করে। ঠাকুর যা বলতে চেয়েছিলেন, যা করতে চেয়েছিলেন, তার থেকে আমাদের প্রাধান্য পেয়ে গেছে আমাদের মধ্যে অনুষ্ঠান, হইচই। বর্তমান সমাজ ব্যবস্থাটায় যে দ্রুত গতিতে পাল্টে যাচ্ছে অতীতের সমাজ ব্যবস্থা থেকে, তা আমরা অনুভব করতে পারছি, বুঝতে পারছি। যারা আমরা পুরনো লোক, যারা দেখেছি আগে, সে যে সমাজ ব্যবস্থা দেখেছি, সে সমাজ ব্যবস্থা এখন বলতে গেলে অনেকটাই বদলে গেছে। মানে আমি খারাপটা বলছি না, কিন্তু আমাদের যে রোগ ব্যাধি, অসুখ বিসুখ, এইগুলো এসে পড়েছে, যেগুলো অতীতে সেই অসুখ বিসুখগুলো ছোটবেলায় দেখিনি। আজ 50-60 বছর আগের কথা বলছি, কিন্তু দেখেছি তখনকার দিনে যে অসুখগুলো, তাতে ছিল খুব মৃত্যু অনেক বেশি নিয়ে আসতো। কলেরা, বসন্ত, প্লেগ, ম্যালেরিয়া, কালাজ্বর, টিবি,
এসব মানে প্রাণঘাতী রোগ ব্যাধির সংখ্যা বেশি ছিল জীবাণুর দ্বারা আক্রান্ত হয়ে। বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে, আবিষ্কারের মধ্য দিয়ে আমরা এই রোগ ব্যাধিগুলিকে জয় করেছি। সেই জন্য এই রোগগুলি আমাদের মধ্যে এখন প্রায় নেই বলতে গেলেই চলে। পোলিও ইত্যাদি যেসবগুলি আমরা হতো। অ্যালেক্সি ক্যারেল বলে একজন মনোরোগ বিশেষজ্ঞ এবং ডাক্তার, খুব বড় ডাক্তার, তিনি একটা বই লিখেছিলেন ম্যান দি আননোন। ম্যান দি আননোন কথাটা মানে বুঝুন, যে মানুষ হচ্ছে আমার চির অজানা, দি আননোন ম্যান, মানে ম্যান দি আননোন, আমরা আমাদেরকে চিনি না, জানি না। তিনি ডাক্তারি বিদ্যা দিয়ে এইগুলো আবিষ্কার করেছিলেন, মানে বইটা লিখেছিলেন। বইটা নোবেল প্রাইজ পেয়েছিল 1936 সালে। ঠাকুর এইটা খুব ভালোবাসতেন বইটা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1905 সালে। যাই হোক, আমি সেই কথা পরে আসছি। তিনি বলতে চেয়েছেন যে আমাদের এই ব্যাধিগুলি জয় করেছে ঠিকই, কিন্তু এর পরিবর্তে আমাদের মধ্যে অর্গানাইজেশনাল ডিফেক্ট এনে ফেলেছি আমরা, আমাদের ফিজিওলজিক্যাল ডেফিসিয়েন্সি এনে ফেলেছি। কি করে এনে ফেলেছি? সেটা হচ্ছে আমরা যে শ্রম দিতাম, আজকে দেখবেন অধিকাংশ লোকেদের হাঁটু ব্যথা, হাঁটু অপারেশন করতে হচ্ছে। অধিকাংশ দেখবেন কোমরে ব্যথা, অধিকাংশ দেখবেন ফিজিওলজিক্যাল ডিজিজ, যেগুলো অর্গানাইজেশনাল ডিজিজ, যেগুলো অ্যানাটমিক্যাল ডিজিজ, যেগুলো সেগুলো আমরা এনে ফেলেছি। রাত্রে হয়তো ঘুম হচ্ছে না, আমাদের অনেক কিছু অসুবিধা সৃষ্টি করেছে ফিজিওলজিক্যালি, যেমন ডাক্তারের কাছে ছুটছি। এইগুলোর কারণটা হচ্ছে আমরা মারণঘাতী রোগগুলিকে প্রতিরোধ করেছি ঠিকই, কিন্তু আমরা এসে বলেছি ফিজিওলজিক্যাল ডিজিজের মধ্যে, যেমন ক্যান্সার, ডিফরমেশন অফ দি সেলস, এক্সট্রা গ্রোথ অফ দি সেলস, এগুলো কতগুলো ডিফরমেটিভ জিনিস, ডিজেনারেটিভ ডিজিজ এটা ফেলেছি। এর কারণ হচ্ছে আমরা তো প্রাকৃতিক জীব, প্রকৃতির থেকে আমরা এসেছি। অতএব প্রকৃতির নিয়ম হচ্ছে যে প্রতিটি জীবই তার খাদ্য, তার সে শারীরিক পরিশ্রম থেকে জন্মের থেকেই মৃত্যু পর্যন্ত সে পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে সে খাদ্য সংগ্রহ করবে এবং বেঁচে থাকবে এবং অ্যাক্টিভিটিস করবে। কিন্তু মানব সভ্যতা যত দ্রুত গতিতে এগিয়েছে, প্রযুক্তি যত দ্রুত গতিতে এগিয়েছে, আমরা নিজেদের সুখের জন্য, যেমন আমার বাসগৃহ তৈরি করেছি, গুহার থেকে নেমে, গাছ থেকে নেমে, এটা আগুন জ্বালাতে শিখেছি, ইত্যাদি করতে করতে আজকে আমরা এমন জায়গায় এসেছি যে আমরা গাড়ি ছাড়া যেতে পারি না, পায়ে হাঁটি না। আগে মায়েরা কলসি করে নদীর থেকে জল নিয়ে আসতো, কোমরে এক কলসি জল, বিরাট ওজন, সেগুলো চলে গেছে। এর ফলে কোমরের ব্যথা আরম্ভ হয়েছে। তারপরে ঢেকিতে পাট দিত, তাতে কত পায়ের এক্সারসাইজ হতো। এবং আমার মাকে দেখতাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজ নিয়ে থাকতো। মায়ের শরীর খুব পাতলা ছিল, কোনো ফ্ল্যাপি বডি ছিল না এবং তেমন রোগও ছিল না। এই যে ফিজিওলজিক্যাল ডিঅর্গানাইজেশনটা তৈরি করেছে, মেন্টাল ডিঅর্গানাইজেশন তৈরি করেছে, বেশিরভাগই মানুষ আমেরিকাতে সেই কালের কথা বলছে, প্রায় অন্তত 25% মানুষ হচ্ছে মেন্টাল পেশেন্ট, হসপিটালগুলোতে ভর্তি হয়ে গেছে মেন্টাল পেশেন্টে। এই যে মেন্টাল পেশেন্ট, মানসিক অসুস্থতা, এইগুলো আমরা নিয়ে এসে ফেলেছি। এর থেকে মানুষকে, এখন বর্তমান যুগের মানুষকে বেরিয়ে আসতে হবে। কারণ আমরা যে সুন্দর সমাজ গড়ছি, উন্নতি বলতে বুঝছি রাস্তাঘাট, বিল্ডিং, স্কুল, কলেজ ইত্যাদি, হসপিটাল, কিন্তু এগুলো তো
আমাদের প্রকৃতি উন্নতির সূচক নয়। প্রকৃত উন্নতি হচ্ছে আমি যাতে ভালো থাকবো, বাঁচবো এবং বাড়বো, বৃদ্ধির পথে চলবো, কোনো বিকৃতির মধ্যে যাব না। এই অ্যালেক্সিস ক্যারেল আর একটা কথা বললেন, অনেক কথাই বলেছেন, বইটা আমার খুব প্রিয় বই, ঠাকুরেরও প্রিয় বই ছিল। আরেকটা বললেন, যেমন কিছু লোকের মধ্যে এমন শক্তি থাকে, কিছু ডাক্তারের মধ্যে এমন শক্তি থাকে, পেশেন্টটাকে দেখেই সে বুঝতে পারে তার কি রোগ হয়। বিধান রায় সেরকম একটা ইন্টুইশন ছিল, এটাকে ইন্টুইশন বলছেন। অনেক পুলিশ অফিসারের থাকে যে অনেকের মধ্যে বুঝতে পারে যে সে কোনটা ক্রিমিনাল। আমার একটা ঘটনা দিয়ে আমি বলছি এটা। আমি তখন এলডিপিও সবেমাত্র দীক্ষা নিয়েছি, বছর 2-1। তো প্রথম এসডিপিও ছিলাম আমি, কান্দি মহকুমার এসডিপিও ছিলাম। যেহেতু আমাকে অনেকটা সময় দিয়েছেন, আমি ধীরে ধীরে বলছি। কান্দি মহকুমার এসডিপিও ছিলাম। তো ওখানে খুব দাঙ্গা হতো, হিন্দু মুসলিম প্রচন্ড দাঙ্গা হতো। কাকগ্রাম বলে একটা জায়গা আছে ওখানে, সালারের কাছে। সালার এখন থানা হয়ে গেছে, তখন থানা ছিল না, পরশপুর থানার আন্ডারে ছিল। সেই কাকগ্রামে একটা 25-26 বছরের ছেলে তার মামা বাড়ি গিয়েছিল দোলের দিনে। ফেরার পথে তাকে আর পাওয়া যায়নি, চারদিকে রটে যায়, তাকে খুন করেছে। কারণ একটা মুসলমান গ্রামের মধ্য দিয়ে তাকে আসতে হচ্ছিল, একটা তাকে মেরে মেরে দিয়েছে, পাওয়া যাচ্ছে না। খুব উত্তাল হিন্দুরা হয়ে গেছে, কাকগ্রামে হিন্দু প্রধান জায়গা। এরা বেরিয়ে পড়েছে লোকেরা ওই মুসলমান গ্রামটাকে ধ্বংস করবে বলে। এরকম আমার হামেশা এটা আমাকে দেখতে হয়েছে ওখানে। তো আমি খবরটা শুনে ছুটে গেলাম, গিয়ে অনেকগুলো লোককে গ্রামের, ওই মুসলিম গ্রামের ধরলাম। ধরলে তো কি হবে, কি করে জানবো কোনটা কে কি করেছে না করেছে? কে বলবে? কেউ তো বলবে না, একদা তো ওদের প্রচুর। প্রায় 40-50 জনকে একটা মাঠের মধ্যে বসিয়ে রেখেছি। সূর্য তখন প্রায় অস্তমিত হবে, সারাদিন ধরে ওটা করা হয়েছে, ধরা হয়েছে। তারপর একটা লোকের দিকে তাকিয়ে আমার মনে হলো যে এই ছেলেটা জানে। তাকে ধরে নিলাম, তাকে ধরে তুলে নিয়ে এলাম, বললাম বড়বাবুকে বললাম যে চলুন তো ওকে নিয়ে যাই, নিয়ে যেয়ে একটু জিজ্ঞাসাবাদ করি। ওকে ওদের মধ্য থেকে একজনকে তুলে নিয়ে গেলাম। কি করে তাকে আমার মনে হয়েছিল আমি নিজে জানি না। এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে পরেই সে হুড়হুড় করে সব বলে দিল, এবং বলল সেই ডেড বডিটা একটা ধান ক্ষেতের মধ্যে, তখন বর্ষাকাল ছিল, ধান লাগানো চলছে, তখন ধান পোতা চলছে, সেখানে জায়গাটাতে নিয়ে গেল আমাদের। নিয়ে গিয়ে অনেক জমি আছে একেবারে, সেই জমির মধ্যে সে যাওয়া খুঁজে পাওয়া মুশকিল। ও লিড করে নিয়ে গেল, নিয়ে গিয়ে মাটির তলার থেকে ডেড বডিটা প্রায় 5-6 ফুট, ধান উপরে ধান লাগিয়ে দিয়েছে, জল জলে ভর্তি মাঠটা, সেখানটায় দেখিয়ে খুঁড়ে ডেড বডিটা পাওয়া গেল। হিন্দুরা কিছুটা শান্ত হলো। এইটাকে এইটাকে এই যে আমি ওই ছেলেটাকে, পরবর্তীকালে আমি এটা নিয়ে অনেক সুনাম পেয়েছিলাম। মন্ত্রী এসেছিলেন, মিটিং করেছিলেন ওখানে, তাতে আমারই সুনাম করেছিলেন খুব। যাই হোক, সেটা সেই সুনামের গল্প শোনাবার জন্য আমি আসছি না। এটাকে অ্যালেক্সি ক্যারেল বলছেন ক্লিয়ার ভয়েন্স, মানে দূরদৃষ্টি। কিছু কিছু মানুষ জন্মায় যাদের দূরদৃষ্টি হচ্ছে অত্যন্ত। একটা ধরুন, আমি অ্যালেক্সি ক্যারেলের জায়গা থেকে আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। সেই ক্লিয়ারভ্যান্স ছিল ঠাকুরের। তিনি মানুষ দেখলেই বুঝতে পারতেন। আচ্ছা, এখানে আমি বাংলা অনুবাদ করে দেবো, আপনাদের অসুবিধা হবে না। But the great men
whose heart is pure can be led by it to the summit of mental and spiritual life. It is a strange quality. To apprehend reality without the help of intelligence appears inexplicable. One of the aspects of intuition resembles a very rapid deduction from the instantaneous observation. প্রথম দেখাতেই তার বুঝে যান তিনি যে ভেতরটায় তার কি আছে। The knowledge that great physicians sometimes possesses concerning the present and the future state of their patients is of such a nature. This is called clairvoyance. Clairvoyance and telepathy are a primary datum of scientific observation. Those endowed with this power grasp the secret thoughts of other individuals without using their sense organs. কোনো রকম চিন্তা ভাবনা না করেই তারা ভেতরটা দেখতে পান প্রত্যেকটা ব্যক্তির। They also perceive events more or less remote in space and time. যে দূরবর্তীতে জায়গায় রয়েছে তাদেরকেও তিনি দেখতে পান, জানতে পারেন। This quality is exceptional. It develops in only a small number of human beings. অতি অল্প লোকের মধ্যে এটা বোঝায়। But many possess it in a rudimentary state. কিন্তু অনেকে rudimentary state মানে ক্ষুদ্র অবস্থায়, মুকুল অবস্থা অনেকের মধ্যে থাকতে পারে, কিন্তু গ্রেট ম্যান যিনি তার মধ্যে এটা সহজাত। They use it without effort and in a spontaneous fashion. Clairvoyance appears quite commonplace of those having it. It brings to them a knowledge which is more certain than that gained through the sense organs. He does not observe, he does not think, he knows. তিনি জানেন। এই জানাটা তার কতখানি বিপুল। আমি একটা জায়গা থেকে ঠাকুরের শোনাচ্ছি আপনাদের। আজ আমি অন্যরকম করে বলবো, কারণ আমরা বেশি ফিলোসফিক্যাল চর্চা করি, সায়েন্সের চর্চা করি না। ঠাকুর বলেছিলেন আজকাল আমরা বেশি ফিলোসফি আর দর্শন আলোচনা করছি, কিন্তু যে তিনি বিজ্ঞান নিয়ে চর্চা করছেন না বলে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না। আগেকার দিনের ঋষিরা বিজ্ঞান নিয়ে চর্চা বেশি করতেন। যাই হোক, আমি ওই জায়গায় যাচ্ছি না। আমাদের স্পেন্সার দা আসতেন, ফেন্দা আসতেন। ফেন্দা হঠাৎ ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে হোয়াট ইজ ম্যাটার, পদার্থ কি? ঠাকুর বললেন এনার্জি ইজ কনডেন্স ফর্ম ইজ ম্যাটার। তার মানে শক্তির ঘনীভূত রূপই হচ্ছে পদার্থ। এনার্জির পিছনে আছে ভাইব্রেশন, মানে স্পন্দন। তখন ফেন্দা জিজ্ঞাসা করলেন স্পন্দনটা কি, স্পন্দনের উৎস কোথায়? ঠাকুর বললেন পজিটিভ যেখানে থাকে তার অপর প্রান্তেই থাকে নেগেটিভ, কিন্তু এদের মধ্যে আছে অ্যাফিনিটি অর্থাৎ টান, তাই পরস্পরকে করে আকর্ষণ। এর ভিতর দিয়ে জাগে স্পন্দন ও চাঞ্চল্য। একটা আরেকটাকে যখন আত্মসাৎ করতে চায় তখন দ্বিতীয়টার নিজ আইডেন্টিটি বজায় রাখার তাগিদে জাত দিয়ে ছিটকে যায়। এই সংযোগ বিয়োগ, আকর্ষণ বিকর্ষণের ফলে নূতনের আবির্ভাব হয়, যা ছিল না তা জেগে ওঠে। এই আনাগোনা চলাফেরার বিরাম নেই, চলল যে চললই। এই চিরচলৎশীলতাই আত্মিকতা বা আত্মার গতিশীলতা। আত্মার এই চির চলনটাই হচ্ছে আত্মার গতিশীলতা। এই চলৎশীলতার পথে অনেক স্তরের পরে নেবুলা অর্থাৎ নিয়ারিকা যাকে কই তা পাই। প্রাইম ওয়ান মানে পরম একের প্রাইম ফ্যাক্টর, মূল উপাদানগুলি কিন্তু ধাপে ধাপে সংক্রমিত হয়ে চলে। নেবুলা হলো মেটেরিয়াল কনডেনসেশন অফ এনার্জি, শক্তির বাস্তব ঘনীভূত রূপ। তারপর নেবুলা আবার স্পাইরাল মোশনে কুণ্ডলীকৃত হয়ে চলতে লাগলো, তার থেকে পাক সৃষ্টি হতে লাগলো। এর মধ্যে মোর কনডেন্স লেয়ার অফ এনার্জি, বেশি ঘনীভূত শক্তির স্তর, ও লেস কনডেন্স লেয়ার অফ এনার্জি, কম ঘনীভূত শক্তির স্তর, দুই ফ্লো করতে থাকে। এরা পরস্পর ধাক্কা খায়, সেই জন্য স্পাইরাল হুইলের মতো আবর্ত হয়ে লাম্প হয়ে
তারা আবার ছিটকে যেতে থাকে, কিন্তু টানের দরুন তার পাশে ঘুরতে থাকে। দুটো পোলের মাঝে যে টান থাকে তাকে বলে প্রাইম লিবিডো, মানে সুরত, আমরা যেটা সুরত বলি। এই লিবিডো যখনই নেগেটিভ পজিটিভের উপর ইনফ্লুয়েন্স করতে থাকে, তাকে আত্মসাৎ করতে, তখন ওই ফিমেল কনডেনসেশন অফ এনার্জি। আর পজিটিভ যখন নেগেটিভকে ইনফ্লুয়েন্স করতে থাকে, তখন ওই মেল কনডেনসেশন অফ এনার্জি। এসবই বিইং, এসবই হচ্ছে সত্তা, মানে ধূলিকেলা পর্যন্ত লিভিং। কেষ্টদা বললেন তখন, সেই পরমকে যিনি এসব করেন তাকে বোধ করার পন্থা কি? সেটা বললেন, পরমের বুকের সৃষ্টি অনেকগুলি স্তরবিন্যাস ও রকমারির ভিতর দিয়ে জেগে উঠেছে। প্রত্যেক যা কিছু তারই হন। আমরা হনের ক্রমটা যদি আস্থূল সূক্ষ্ম পর্যন্ত বোধ করতে না পারি, মূর্খোৎ সহ, তাহলে হবে না। আমার এই সিস্টেমের আমার এই বিধানের সম্পর্ক নেই, তেমন যদি কিছু থাকে তাকে বোধ করতে আমরা কোনোদিনই পারবো না। আমার বিধানের সঙ্গে যার সম্পর্ক নাই, সেই সম্পর্কে যদি আমার মানে আমার এমন যদি কিছু থেকে থাকে আমাদের বিধানের সঙ্গে সম্পর্ক নাই, তাকে আমরা কিন্তু বোধ করতে পারবো না, জানতে পারবো না। এই যারা ক্লিয়ারভ্যান্স আছে, যেটা ঠাকুরদের মধ্যে, তাদের বিধানের মধ্যে এইরকম একটা বোধ থাকে, সেই জন্য তারা সমস্ত কিছু জানতে পারে। এইরকম এই রুলিং, এই অনুশাসন যেখানে কাজ করে না, আমাদের বোধ সেখানে বোবা। সেই জন্য পরমের সহজ স্মৃতি ও চেতনা সম্পন্ন মানুষকে ধরে ছাড়া আমরা ওই বোধে উপনীত হতে পারি না। অস্খলিত ভালোবাসার সম্বেগ নিয়ে যদি তার স্মরণ, মনন, ধ্যান, জপ, প্রীতিকর্ম পূরণ পোষণ করে চলা যায়, তার অন্তর্নিহিত বোধ আমাদের মতো করে আমাদের ভিতর উদিত হয়ে ওঠে। আমি বলতে চাইলাম এইটা, যে আমরা কোনো মতেই যতই সাধনা করি, যতই তপস্যা করি, যতই বই পড়ি, যতই বিজ্ঞানের চর্চা করি, আমরা সেই যিনি সব জানেন, যার মধ্যে সমস্ত কিছু ধরা পড়ে আছে, কোনো চিন্তা করতে হয় না, তাকে চেষ্টা করতে হয় না, সেই পরম যিনি, সেই সৃষ্টিকর্তা যিনি, সেই একের থেকে যিনি বহু হয়েছেন, বহু থেকে আবার এক হয়েছেন, বিজ্ঞানের এগুলো আবিষ্কৃত বস্তু, তিনি মানুষ রূপে যখন আসেন, মানুষকে যা বলেন, তাকে ধরেই আমাদের বোধ জাগ্রত হয়ে ওঠে। অচিন্ত বা অবদ্ধকে ধরে অচিন্ত বা অবদ্ধকে কখনো জানা যায় না। আমাদেরকে জানতে হলে সেই বৌদ্ধ ব্যক্তিকেই, যিনি বুঝেন, জানেন, তাকে ধরেই আমাদের সব বুঝতে হবে, যদি জানতে চাই, বুঝতে চাই। তিনি আমার ভূত ভবিষ্যৎ সব জানেন, বহু জন্ম জন্মান্তরের কথা যিনি জানেন, এক দেখাতেই তিনি বুঝে নেন আমি কে, কোথা থেকে এসেছি। এই নিয়ে আমার একটা গল্প বলছি আপনাদের। গল্পটা হচ্ছে, গল্প না, সত্যি ঘটনা। অনেক সময় দিয়েছেন আমাকে বলতে, আমাকে থামাবেন। সদ্য দুলাল মজুমদার দা, মেদিনীপুরের, যিনি বেশ কয়েক বছর হলো দেহ রেখেছেন, তিনি এই গল্পটা বলেছিলেন। বলছে, আমি 21-22 বছরে আমি ঠাকুরের কাছে গিয়েছিলাম দেওঘরে। দুলালদের বাবা ঠাকুরের দীক্ষিত ছিলেন পাবনা আমলের, এবং পুলিশ অফিসার ছিলেন। তো দেশ ভাগ হওয়ার পরে তিনি থানার ওসি ছিলেন। দেশ ভাগ হওয়ার পর তিনি এই ভারতে চলে আসেন এবং মেদিনীপুরের ওসি হন। তো তিনি বলেছিলেন যে আমাকে একজন বললেন, ওখানের গুরু ভাই, যে ওখানে একটি মা ওই বড়াল বাংলোতে, এখন যেটা মেমোরিয়া আপনাদের জানেন, ওখানে একটি চৌকিতে শোয়ে, ঠাকুর বারান্দার দিকে চৌকিটা রাখা আছে, আর ঠাকুর ভেতরে থাকেন। তো ঠাকুর চৌকিটাতে মাঝে মধ্যে উঠে এসে বসেন, ওই চৌকিটাতে বারান্দায় এসে। তো ঠাকুরের বসা চৌকিতে কি ওই মাটির নাম আমি বলছি না, ওই মাটির শোয়া উচিত? যারা ঠাকুর নিয়ে চর্চা করেছেন বা সেই যুগের মানুষ, তারা জানেন, আমি নামটা বলছি না তবু। তো দুলাল দাকে বললো, দুলাল, তুই ওই মাটাকে বলতে পারিস না যে আপনি ওইখানটা শোন কেন, ঠাকুরের চৌকি, যে ঠাকুর যেখানে বসেন সেখানে আপনি শুচ্ছেন? হ্যাঁ, বলতে পারি। বলছে, আমার কম বয়সের ঝাঁঝে আমি গিয়ে সেই মাটিকে বললাম
আচ্ছা মা, আপনি ওই ঠাকুরের যে চৌকি বসেন সেই চৌকিটাতে শোন। কেন শোন? তখন মাটি বললেন যে, কে বললো রে তোকে এটা? ঠাকুর বলেছেন তাই শুই। আমি ঠাকুর গিয়ে এখনই বলছে, ঠাকুর আমি ওই চৌকিতে শোবো না, দুলাল আমাকে এরকম বলেছে। বলে তিনি ঝাঁঝিয়ে ফিরে উল্টো দিকে ঘুরে যে পথে যাচ্ছিলেন সেই পথ থেকে ঘুরে এসে ঠাকুরের কাছে এসে বলতে, দুলাল বললেন উনি তো আমার আমার কেল্লা পথে, আমার তো মুশকিল হয়ে গেল। তখন গোড়াল বাংলোর পিছন দিয়ে ঢোকা যেত, পেয়ারা বাগান ছিল ওদিকটা, এগুলো এখন তো ঘরটর হয়ে গেছে। পিছন দিক দিয়ে ঢুকে ঠাকুরের যে ঘরটায় থাকতেন, বড় হল ঘরটায়, সেখানে পিছনে গিয়ে চুপি চুপি গিয়ে দাঁড়িয়েছেন দুলালদা। আর মাটি বলছে, দুলাল আমাকে বলছে এরকম যে আপনি ওখানে শুনছেন, আপনি তো শুনতে বলেছেন আমাকে ওখানে। হ্যাঁ, তো আমি ঠাকুর এই দুলালকে এরকম তাতাচ্ছে, এখানে এমন অনেক ভক্ত এসে জুটেছে যারা পরস্পর পরস্পরের পিছনে লাগে, খুব অভিযোগ করছে। ঠাকুর সামনের দিকে তাকিয়ে আছেন, দুলালদাকে দেখার কথা নয়। দুলালদা পিছনে দাঁড়িয়ে আছেন। বলে, কে দুলাল নাকি? আয় এখানে, সামনে আয়। যেন পিছনে দুটো চোখ আছে ঠাকুরের। সামনে এলো দুলালদা, আসতে বলে, তুই এরকম বলেছিস? বলে, আগে হ্যাঁ আমি বলেছি। বলে, আমার হাঁটু করে বসে ঠাকুর বাজবে। কেন বললি? তুই জানিস না যে আমাদের কত অভাব? আমার কাছে পাহারা দেওয়ার জন্য ও থাকে রাত্রে, তো ও থাকবে কোথায়? তাহলে আমাকে আর একটা চৌকি বানিয়ে দিতে হয়, জায়গা নেই রাখার। এই অসুবিধাগুলো তো আছে। তুই এই কথাটা বলতে পারলি? তুইটা এত জোর দিয়ে টান দিয়ে বললেন যে তুই এই কথাটা বলতে পারলি। দুলাদা আমার বললাম, আমার ভেতরটা কেঁপে উঠলো। মনে হলো তিনি আমাকে জন্ম জন্মান্তর ধরে চেনেন, যে আমার সে আগেকার কত জন্মের দুলাল যে ভাবে ছিল, সে এই কথাটা আমার নিয়ে বলতে পারলো। তার যেন অবিশ্বাস হচ্ছিল। আমি লজ্জায় মাথা কেটে গেল। তিনি জন্ম জন্মান্তরের কথা বলতে পারতেন। এটা একজন ভদ্রলোক এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর গত জন্মে আমি কি ছিলাম আপনি আমাকে বলুন, আপনি জানেন। ঠাকুর বললেন, আমি কি করে জানবো গত জন্ম কি ছিলেন? তো বললেন, না ঠাকুর আপনাকে বলতেই হবে। তখন একদল বুদ্ধ সন্ন্যাসী, তাদের সমান বলতো ভিক্ষু, এসেছিল ঠাকুরের কাছে, দেখা করে প্রণাম করে চলে যাচ্ছে। ঠাকুর বললেন যে, ধরুন ওইরকম কোনো ভিক্ষু টিক্ষু ছিলেন আর কি, আপনি, লোকটা খুশি হবে বলে বললেন। তখন ঠাকুর বললেন যে, তখন বললে যে, ঠাকুর সত্যি বলুন, আপনি আমাকে প্রবোধ দেবেন না। ঠাকুর বললেন যে, আমি যদি বলি তোমার গত জন্মে ছিল, তোমার বিশ্বাস হবে? গত জন্মে ছিলে কি, তার আগের জন্মে ছিলে কি, আমি বানানো গল্প মনে হবে না তোমার? অতএব আমি এসব বলি না, কাউকে বলি না। আমি শুধু তোমাকে বলছি এই জন্মের কথা, যেটা তুমি জানো। তুমি কি বা কেমন, তুমি দুঃখ পাবে না তো? তোমার মনে পড়ে তুমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলে এবং একটা দরজা বন্ধ করে একটা বিধবা মাকে তুমি কি বলেছিলে? সে লজ্জায় মরে গিয়ে ঠাকুরকে বললেন, না ঠাকুর আর শুনতে চাই না। ঠাকুর বললেন, ওই রকমই কিছু একটা ছিলে। কারণ জীবনে তো গতিশীল। অতএব আমি কি, আমি কেমন, আমি জানি না। আমরা কতগুলো ভাব বিলাসী হয়ে চলতে চাই, ঠাকুরকে নিয়ে বড় বড় আলোচনা করে মেতে থাকতে চাই। আমি কি হয়েছি, কি হচ্ছি? আমি ছাড়া তো সবকিছু মিথ্যা, ইলিউশন, মায়া। মায়া কথার অর্থ পরিমাপিত হয়ে রাখা। সবকিছু পরিমাপন আছে এবং সেটা ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে আমি ফুরলে সবই ফুরলো, তুমি ফুরলে সবই ফুরলো।
তোমার দৃষ্টও নাই, অদৃষ্টও নাই। সত্যানুসন্ধান বলেছেন, আমিকে যে ভালোবাসে না সে অপরকে ভালোবাসতে পারবে না। আমিকে যে অন্যের মধ্যে দেখতে পায় না সে অন্যকে ভালোবাসতে পারবে না। একটা গরুকে না, একটা গাছপালাকে না। আমিকে যখন আমি একটা গাছের মধ্যে দেখি সে ফুল হয়ে ফুটে আছে, তখন সেই গাছটাকে আমি ভালোবাসি, আমি তার সেবা করি। এই আমি যখন সর্বত্র ফুটে ওঠে, এই আমিটা যখন তুমি হয়ে যায়। একটি মা ওই যে তার চিঠি অন্তর থেকে কেশবদাকে লেখা একটা চিঠি পড়লেন মাটি। একটি মাকে ঠাকুর লিখেছিলেন, ঠাকুর বলেছিলেন, সে মাটি লিখেছিলেন হয়তো, ঠাকুর আপনার কাছে আমি ছোটাছুটি করে যেতে পারি না, মনে হয় যাই চলে যাই, কিন্তু এই টানাটানি আর পারছি না ঠাকুর, এইরকম কিছু একটা লিখেছিলেন। ঠাকুর তার উত্তরে মাটিকে লিখেছিলেন, যতক্ষণ তুমি আছো, আমি আছি, আজ আছে, কাল আছে, ততদিন ছোটাছুটির কোনো শেষ নেই। যখন তুমি আমি হয়ে যাব, কিংবা আমি তুমি হয়ে যাব, আজ আর কাল বলে কোনো বস্তু থাকবে না, চির অনন্ত মনে হবে আমার সবকিছু। তখন আমার ছোটাছুটি শান্ত হবে। তিনি যখন আমি হয়ে যাব, আমি যখন তিনি হয়ে যাবেন, আমি যখন সবকিছুর মধ্যেই তাকে দেখতে পাবো, সেই দিন কি হবে আমার? চেষ্টা তো করতে হবে, করে যেতে হবে। আমাদের জাগতিক সুখ ভোগ বিলাস ইলেকট্রিক্যাল বললেন বাড়িয়েছি আমরা, গরম লাগতো এসি বানিয়েছি, পায়ে হাঁটতে কষ্ট হতো আমরা গাড়ি বানিয়েছি, ভোগ বিলাসের চরম ব্যবস্থা করেছি, কৃত্রিম পেন্টিং করে মুখ সাজাতে শিখেছি আমরা কৃত্রিমতার দিকে ঝুঁকেছি, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা রাখিনি। এর ফলে যে আমাদের আয়ু বাড়েনি নয়, আয়ু বেড়েছে, কিন্তু যাদের অর্গানাইজেশনাল ডিফেক্ট হচ্ছে, ফিজিওলজিক্যাল ডিফেক্ট হচ্ছে, সেটা তো একটা 50-60 বছরের পরে হচ্ছে, তারপর 90 বছর বাঁচলে তো রোগ নিয়ে তো একটা অভিশপ্ত জীবনযাপন করতে হবে। তো যতদিন বাঁচবো যেন ঠাকুর কিন্তু আমাদের স্বাভাবিক জীবন, আমাকে অন্তত স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিলেন। কতগুলো পাগলামিতে ধরেছিলাম আমার অল্প বয়সে। অনেকক্ষণ বলা হয়ে গেল বোধহয়, আপনাকে 5-6 মিনিট বেশি বলতে বলেছিলেন, আমি বললাম। আগে দাদা এখনো আমি সময় আছে, আপনাদের সবার এখনো 5-7 আরেকটা মিনিট বলা গল্প যাবে, বলে 5 বলি। মিনিট 10 মিনিট। আগে আগে বলুন আচ্ছা, দাদা, 5 মিনিট। আপনারা 5 শুনেছেন মিনিট 10 বোধহয়, মিনিট বলুন। রেবতী দা ছিলেন, রেবতী মোহন বিশ্বাস, একজন ভক্ত, ঠাকুরের সময়কার লোক, দেওঘরে ছিলেন। এনে অনেক আমার রেবতীদার সঙ্গে আমার নিজের ব্যক্তিগত আলাপ ছিল। তিনি যখন পিএইচডি পেপারটা করে দিয়েছিলেন, বইটা আমাকে দিয়েছিলেন উনি, সেটা আমি পড়েছিলাম। যাই হোক, রেবতীদার একটা ঘটনা বলি। ঠাকুর চলে যাওয়ার পরে শ্রী বড়দা তাকে আমেরিকাতে গিয়ে ডক্টরেট করতে বললেন। আরে বাপরে, ডক্টরেট! যদিও তো কিছু গুরুভাই আমেরিকায় চলে গেছিল, তো তাদের যাই হোক করে তিনি আমেরিকায় গেলেন। আমি খুব সংক্ষেপে বলছি। আমেরিকায় দিয়ে 4 বছর থেকে একে ধরে তাকে ধরে যাই হোক ওরা ডক্টরেট করে করলেন, করবার জন্য আছেন। তো তার 3 মেয়ে রেখে গেছেন এখানে দেওঘরে পরিবারকে। ঠাকুর নেই, বড়দা আছেন, শ্রী বড়দা আছেন। তিনি মেয়েদের জন্য জামা টামা কিনে নিয়ে এলেন, যে অতটা বড় হতে পারে, 3-4 বছরে ওখানে এসেছেন আমেরিকার থেকে দেওঘরে। এসে আর এক মেয়েকে ডাকছেন, 3 মেয়েকেই ডাকছেন,
খুকি খুকি বলে ডাকছেন, তখন তার স্ত্রী হাউ হাউ করে কেঁদে উঠল। কি হলো, তুমি কাঁদছো কেন? খুকি নেই, মারা গেছে। সে কি, কতদিন? বলে অনেকদিন হয়ে গেল, 1-1.5 বছর। তুমি আমাকে জানাওনি কেন? বলে তুমি যে ঠাকুরের কাজে গেছো, তুমি ওটা না করে যে চলে আসতে তাহলে। রেবতীদা কাঁদতে কাঁদতে বললেন, তুমি সহ্য করলে কি করে? তুমি একা একা সহ্য করলে কি করে এই দুঃখ? ওই মাটি বললেন, রেবতীদার স্ত্রী বললেন, ঠাকুর ঠাকুর ঠাকুর, ওই ঠাকুর আমাকে রেখেছে। তিনি অন্তরে ঠাকুরের আশীর্বাদ পেয়েছেন, তাকে প্রবোধনা দিয়েছেন। ঠাকুর এমনি, আমি জীবন দিয়ে এটাই উপলব্ধি করি যে তিনি থাকেন, তিনি প্রবোধনা দেন। তিনি দুঃখের মধ্যে যে তাকে আমরা আপন করে পাই। রবীন্দ্রনাথের গানের মধ্যে আছে, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে। আমি আর পুরো গানটা বললাম না। তাকে আমরা প্রাণ ভরে পাই। আমরা যখন বিলাস ব্যসনে মত্ত হয়ে থাকি, আমরা ভুলে যাই তাকে। যখন চরম দুঃখের মধ্যে, বেদনার মধ্যে যখন আমরা থাকি, তখনই আমরা তাকে পাই। আমরা কি তাকে তিনি যে সব জানতেন, তিনি যে সব হয়ে আছেন, প্রতিটি জিনিসের মধ্যে যে তিনি হয়ে আছেন, কবে দেখতে পাবো তাকে সেইভাবে প্রতিটি জিনিসের মধ্যে? এ কি পাগলামি? হ্যাঁ, পাগলই তো। জগতে যারা বড় বড় বিজ্ঞানী আবিষ্কার করেছে মানুষকে শান্তি দেওয়ার জন্যে, তিনি ছোটবেলার থেকে এটা বলেছেন যে আমি ভাবতাম আমার স্বার্থ, যেমন আমি বুঝি, অন্যের স্বার্থটা বুঝলেই আমার স্বার্থ বোঝা হবে। আর এইটাই হচ্ছেন ঠাকুর। আর সেইভাবেই তিনি আমাদের পরিবেশ গড়ে তুলতে বলেছেন, না হলে মুকুল আবহাওয়াতেই নষ্ট হয়ে যাবে। আমাদের প্রত্যেকটি মানুষকে ধরে রাখতে হবে ঠাকুরের, যাতে আবহাওয়া না খেয়ে ফেলে। আবহাওয়া খুব খারাপ, সমস্ত পৃথিবী জ্বলছে, বোম ফাটবে, বোম ফাটছে, মৃত্যু মৃত্যু মৃত্যু, রক্তপাত রক্তপাত আর রক্তপাত, অগ্নিদগ্ধ হচ্ছে পৃথিবী। মুকুলগুলিকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। তিনি এসেছিলেন সেই জন্যে। আমি তো বিশেষ কিছু জানি না ভাই, শুধু এইটুকু বলি, প্রবল দুঃখের মধ্যেই তিনি আমার কাছে এসে দাঁড়ান, তাকে দেখতে পাওয়া যায়, অনুভব হয়, একটা শক্তি ভেতর থেকে যেন জাগিয়ে দেয়, আমি বাঁচবো, আমি বাঁচবো, আমি বাড়বো, আমি বাড়বো, আমি মুছে যাব না, আমি হারবো না। দীক্ষা নেওয়ার সময় যে 4টে সংকল্প করেছিলাম, সেই 4টে সংকল্প আমি পালন করে চলবো। এই বলে আমার কথা শেষ করলাম। ঠাকুরকে সমস্ত পার্সপেক্টিভে দেখবেন। আমি বলি, আমি দেখতে চেষ্টা করি তার বৈজ্ঞানিক সত্তা, তার বলা কথাগুলো। তিনি বলেছেন যে আমি একটা জেনেটিক্সের ছাত্র, আপনাকে বলে দিই, মানে জিন বিজ্ঞানের ছাত্র। তো ঠাকুর বলেছেন যে পুরুষ থেকে জন্ম হয়, মেল গ্যামেটই জন্ম দেয়, ফিমেল গ্যামেট নারিশ করে। বিজ্ঞান তো তা বলে না। আজ থেকে আমি 50 বছর আগের কথা বলছি, তখন জিন বিজ্ঞান খুব এত আবিষ্কৃত হয়নি, এত জিন ম্যাপিংও হয়নি আমার সময়, জিন আইডেন্টিফাইড হয়নি, এখন হয়ে গেছে। তো আমার মনে খটকা লেগেছিল যে ঠাকুর এই কথাটা কি বলছেন। তো এটা প্রশ্নটা ঠাকুরকে একজন করেছিলাম, বইয়ের মধ্যে পেলাম।
বলে তোমাদের বিজ্ঞান কি বলে আমি জানি না, দিস ইজ মাই সায়েন্স, দিস ইজ মাই সায়েন্স, দিস ইজ মাই সায়েন্স, আমার বিজ্ঞান এটা, তোমরা আবিষ্কার করো। অ্যালেক্সি ক্যারলের বইয়ে এটা আমি পেলাম, সেই জায়গাটা আমি পড়ে শুনিয়ে শেষ করছি। আমি খুঁজে বেড়াই ঠাকুরের কথাগুলি, আমরা তো খুব সহজ সরল ভাবে নেই, আমরা ভাবি ছেলের খেলার মতো নেই আমরা, কিন্তু বড় বড় বিজ্ঞানীরা পণ্ডিতরা যখন তা আবিষ্কার করে দেন তখন তা বলা যায়। এটা একটা জায়গা পড়ে শোনা যে সামান্য জায়গা, the father and the mother contribute in equal proportions to the formation of the nucleus of the ovum, which engenders every cell of the new organism. But the mother gives also, in addition to half its nuclear substance, all the protoplasm surrounding the nucleus. She thus plays a more important part in the genesis of the embryo than the father does. Indeed, parental characteristics are transmitted to the offspring by the nucleus, but the remaining part of the cell also has some influence. The laws of heredity and the present theories of the geneticists do not entirely elucidate these complex phenomena. When discussing the relative importance of the father and the mother in reproduction, we should never forget the experiments of Battalion of a Jackass laboratory. From an unfertilized egg, and without the intervention of the male element, a normal frog was obtained through an appropriate technique. The spermatozoon can be replaced by a chemical or physical agent. Only the female element is essential. তাহলে মাই কিন্তু নারিশ করছে, মাই পরিমাপিত করে দেয় সন্তানকে, তাই মা যেমন হয় সন্তানও সেরকম হয়। হাউজারম্যানদের মা জিজ্ঞাসা করলেন ঠাকুরকে, ঠাকুর এইসব ছেলে মেয়ে জন্মানো বিবাহ নিয়ে আলোচনা হতে, মানে ঠাকুর পুরুষোত্তমের সন্তান কেমন হয়? বাবা কঠিন প্রশ্ন, অবতার পুরুষদের সন্তানরা কেমন হয়? ঠাকুর বিন্দুমাত্র দেরি না করে বললেন, আমি যে বলেছি মা যেমন হবে তেমনি হবে। এই বলে আমি শেষ করলাম। জয় গুরু সবাইকে। একবার ভিডিওটা অন করবেন, একবার ভিডিওটা অন করবেন। এটা একবার আচ্ছা দেখতে চাইছেন দেখুন। জয় গুরু সাধন দা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। বর্ধমান থেকে তো জয় গুরু বলছি, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, ভারত জয় গুরু। জয় গুরু। বাবলুদা ধ্বনিটা দেবেন, তারপরে আমরা আলাপনীতে পাবো, আলাপনীতে পাবো। আগে জয় গুরু, সব শ্রদ্ধেয় দাদা, জয় জয় গুরু। গুরু।